চুপ করে থাকো, একদম কথা বলো না। পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এমন এক দানব যাদের অত্যাচারে মানবজাতি একদম বিলুপ্ত প্রায়। এখন পৃথিবীতে বেঁচে থাকতে হলে একদম চুপচাপ, কোনো শব্দ করা চলবে না। যারা চোখে দেখতে পায় না ঠিকই, তবে তাদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। তাদের ভয়ে মানুষ হাঁটাচলা করে নিঃশব্দে, নিঃশ্বাস নিতেও ভয় পায়। তবে কি শেষ পর্যন্ত মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে, নাকি ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে বেঁচে থাকতে সক্ষম হবে? চলুন তাহলে জেনে আসি নিঃশব্দ পৃথিবী থেকে। মুভির শুরুতে একটা পরিবারকে দেখানো হয়। তারা খুবই চুপচাপ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। তাদের দেখে বোঝা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তারা প্রচন্ড ভয় পেয়ে আছে। তারা কেউই কারোর সাথে কথা বলছে না, তারা কেবল ইশারা ইঙ্গিতের মাধ্যমে একে অপরকে ব্যাখ্যা করছিল। এখানে এমন কিছু ছিল যা তাদেরকে একেবারে চুপ করে থাকতে বাধ্য করছিল। এই পরিবারের প্রধান লোকটির নাম লি, তার স্ত্রীর নাম এভেলিন এবং তার বড় মেয়ের নাম রিগান। সে ছোটবেলা থেকেই কানে শুনে না এবং তাদের আরো দুইটি ছেলে রয়েছে, একজন মাকাস, অন্যজন বউ। বউ বয়সে অনেকটাই ছোট, তাই সে অনেক কিছু বুঝতে পারে না। আলমারির উপরে থাকা একটা খেলনা রকেট তার খুবই পছন্দ হয়, যা নামাতেই সে উপরে হাত বাড়ায়। সে আলমারি থেকে অনেকটাই ছোট, তাই তার হাত সেখান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। অনেক কষ্টে সে খেলনাটায় হাত পেলেও হাত থেকে পিছলে সেটা নিচে পড়ে যায়। এটা দেখে সবার নিঃশ্বাস যেন গলায় আটকে যায়। এই বুঝি খেলনাটা নিচে পড়বে আর তা থেকে শব্দ সৃষ্টি হবে। কিন্তু খেলনাটা মাটিতে পড়ার আগ মুহূর্তেই রিগান খেলনাটা দ্রুতই ধরে ফেলে, আর তারা সবাই যেন আবার জীবন ফিরে পায়। এরপর লি সবাইকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় সন্ধ্যা নামতে চলেছে, তাড়াতাড়ি সবাইকে বাড়িতে ফিরতে হবে, নয়তো বড় ধরনের বিপদ হতে পারে। বউকে দেখা যায় সে আবারও সে রকেটটা হাতে নিয়েছে। এটা দেখে আবার সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ রকেটটা ব্যাটারিতে চলে আর এটা চালু করলেই অনেক শব্দ হবে। লি তার হাত থেকে খেলনাটা নিয়ে তার থেকে ব্যাটারিটা খুলে টেবিলের উপরে রাখে। এরপরে তারা সবাই বাড়ির দিকে রওনা হয়, কিন্তু বাচ্চা ছেলেটির খেলনাটা এতই পছন্দ হয়েছে সেটা রেখে যেতেই চায় না, বারবার রকেটটা নেওয়ার জন্য জেদ করতে থাকে। ছোট ভাইয়ের এমন বায়না দেখে রিগেন ব্যাটারি ছাড়াই রকেটটা তার হাতে দেয়। এরপরে তারা সবাই দোকান থেকে বেরিয়ে যায়, কিন্তু এরপরও বাচ্চাটি রকেটের সাথে সাথে ব্যাটারিটাও তুলে নেয়, যা অন্য কেউ খেয়াল করে না। এরপরে তারা চারজন লাইন ধরে বাড়ির দিকে যেতে থাকে। দেখা যায় এক সময় যেখানে আলোর ঝলকানি আর কর্মব্যস্ত এ শহর মানুষের ভিড়ে ভরে থাকতো, তবে আজ তা সম্পূর্ণ নির্জন এবং নীরবতায় ডুবে রয়েছে। এখন এই শহরে মানুষের শব্দ তো দূরের কথা, পাখির শব্দ শোনাও যাচ্ছে না। চারিদিকে এক ভয়ঙ্কর নীরবতা। পৃথিবীতে এখন খুব কম মানুষই বেঁচে আছে। দেখা যায় তাদের হাঁটার রাস্তাটাও বালু ছড়িয়ে রেখেছে। এরপর তারা খালি পায়ে আস্তে আস্তে সেখান দিয়ে হেঁটে চলেছে, যাতে করে তাদের পায়ে হাঁটার শব্দটাও না হয়। বউ রিগনের পিছনে ছিল। দেখা যায় বাচ্চাটি রকেটটা পেয়ে খুবই খুশি। সে আস্তে আস্তে রকেটের ভিতরে ব্যাটারিটা ঢুকিয়ে ফেলে আর সেই রকেটটা চালু করে দেয়। এর ফলে রকেট থেকে মিউজিক বাজতে শুরু করে, যা রিগান শুনতে পায় না। তার বাবা মা অনেকটাই দূরে। লি এবং এভেলিন যখন এটা শুনতে পায় তারা খুবই ঘাবড়ে যায়। এতক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এরপরে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর এক দানব বুলেটের গতিতে বইয়ের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে লি দ্রুত গতিতে খেলনাটি বন্ধ করার জন্য বইয়ের দিকে ছুটে যেতে থাকে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের সবার সামনে দানবটি এসে বউকে নিয়ে চলে যায়, যা দেখে তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কেটে যায় একটি বছর। লি আর তার পরিবারকে দেখা যায় তারা এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও বসবাস করতে শিখে গেছে। লি তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য একটা গবেষণাগার তৈরি করেছে, যেখানে সে দানবদের সাথে কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য গবেষণা করে। এখানে আমরাও দানবদের সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। দানবগুলা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তারা কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্যতম শব্দ শনাক্ত করতে পারত। তারা ছিল সম্পূর্ণ অন্ধ, তবে তাদের শ্রবণ শক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। বাতাসের সামান্যতম কম্পন এবং ছোট থেকে ছোট শব্দ তারা অনুভব করতে পারত, আর খুব দ্রুত গতিতেই তারা সেখানে পৌঁছে যেত। তাদের শরীর ছিল লোহার চেয়েও শক্ত এবং শক্তিশালী, যা তাদেরকে বুলেট এবং অন্যান্য অস্ত্র থেকে রক্ষা করত। এতে করে মানুষ তাদেরকে কিছুতেই পরাস্ত করতে পারছিল না। আরো জানা যায় এই দানবগুলা পৃথিবীর নয়, মহাকাশ থেকে কয়েক বছর আগে এরা পৃথিবীতে এসেছিল। এই দানবগুলো খুবই দ্রুততম এবং ভয়ঙ্কর প্রাণী, যে কারণে তারা স্বল্প সময়ের মধ্যে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এই পৃথিবী থেকে মানবজাতি প্রায় মুছেই ফেলেছে। এদের হাত থেকে বাঁচার একটাই উপায়, তা হচ্ছে চুপ থাকা, শব্দ না করা। যারা এই বিষয়টা বুঝতে পেরেছে কেবল তারাই এখনো পৃথিবীতে বেঁচে আছে। লি তার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাই সে নিজের বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, যাতে এখানে কোনো দানব আসলেই সে সেটা দেখতে পায়। এছাড়াও ঘরে চলাচলের জন্য বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করেছে, যাতে কোনো দানব তাদের পায়ের শব্দ শুনে তাদের বাড়িতে চলে না আসে। এমনকি সে নিজের বাড়ির নিচে একটা বাংকার তৈরি করেছে, যেখান থেকে সে দানবদের উপর গবেষণা করতে পারে।
সে আরো জানতে পারে তাদের এলাকায় এখন 3টা দানব আছে। তাই লি সেই দানবদের কিভাবে মারবে এবং তাদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছিল। একই সাথে লিকে দেখা যায় সে রেডিওর মাধ্যমে সারা বিশ্বে সাহায্যের সংকেত পাঠাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত সে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। দেখা যায় এভেলিন এখন গর্ভবতী, সে খুব শীঘ্রই বাচ্চা জন্ম দিতে চলেছে। তবে সমস্যা হচ্ছে বাচ্চাটি জন্ম নেওয়ার পর থেকেই তো কান্না শুরু করবে। তাই এই সমস্যার সমাধানের জন্য তাদের নবজাতক সন্তানের জন্য একটি শব্দরোধক বক্স তৈরি করেছে। যখনই শিশুটি কান্না করবে তার মুখে একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবে আর সেই বক্সে লুকিয়ে রাখতে পারবে, এতে করে তার কান্নার শব্দ বাইরে যাবে না। এই কঠিন পরিস্থিতিতে দানবের হাত থেকে বাঁচার জন্য সব ধরনের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ ছিল। লি রিগানের জন্য একটা যন্ত্র তৈরি করার চেষ্টা করছে যাতে করে সে ঠিক মতো কানে শুনতে পায়। অনেক চেষ্টার পর সে একটা যন্ত্র তৈরি করতে পারে এবং লিগানকে দেয়। তবে দেখা যায় রিগান এই MP4টা নিয়ে খুশি ছিল না, কারণ সে মনে করছিল এটা হয়তো কাজ করবে না, কারণ লি ইতিমধ্যে তার মেয়ে রিগানের জন্য অনেকগুলো MP4 তৈরি করেছিল যা কোনোটাই কাজ করেনি। সেই কারণে রিগান প্রথমে MP4টা ফেলে দেয়, কিন্তু পরে যখন MP4টা পরীক্ষা করে দেখা যায় মেশিনটা এবার সফল হয়েছে। মেশিনটা ঠিকঠাক কাজ করছে। রিগান প্রথমবার বাইরের জগতে শব্দ শুনতে পায়, এর ফলে সে আনন্দে কান্না করতে থাকে। রিগান বইয়ের মৃত্যুর জন্য এখনো নিজেকে দায়ী করে। সে মনে করে সেদিন যদি তার ভাইকে রকেটটা না দিত তাহলে হয়তো আজ সে বেঁচে থাকতো। রিগান তার বাবার কাছে সাহায্য করতে চাইছিল, তাই সে লি এর বাংকারের দিকে যেতে থাকে। তবে লি তাকে ভেতরে ঢুকতে দেয় না। বোকে খেলনা রকেটটা দেওয়ার কারণে লিগানকে সে বিশ্বাস করে না। সে ভয় পায় বাংকারের ভেতরে রেডিও, মাইক্রোফোন আরো অনেক কিছু রয়েছে। যদি ভুল করেও রিগান কোনো কিছু স্পর্শ করে ফেলে আর তাতেই শব্দ তৈরি হয়, তখন তাদের সবার জীবন বিপদে পড়ে যাবে। সে নিজের পরিবারের জন্য কোনো রকম ঝুঁকি নিতে চায় না। পরদিন সকালে মার্কাসকে সাথে নিয়ে সে নদীতে মাছ ধরতে যায়। রিগান যেতে চাইলে তাকে প্রতিবারের মতো বারণ করে দেয়। সে তার বাবাকে বারবার অনুরোধ করলেও লি তাকে নিতে রাজি হয় না, বরং তাকে বলে তোমার মা বাড়িতে একা, তাই তুমি বাড়িতে তোমার মায়ের যত্ন নাও। এরপর তারা দুজনে নদীর দিকে চলে যায়। রিগান খুবই মন খারাপ করে। সে মনে করে তার বাবা তাকে ভালোবাসে না, তাই সে নিজের ব্যাগপত্র গুছিয়ে সোজা একটা জায়গায় চলে যায়। এটা সেই জায়গা যেখানে তার ভাই বউকে সেই দানবগুলো হত্যা করেছিল। সেখানে একটা ছোট্ট কবরের মতো বানানো আছে। রিগান সেখানে এসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর রিগান সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এভেলিনকে দেখা যায় সে বাড়িতে একা টুকটাক বাড়ির কাজ করছিল। সে কিছুক্ষণ পর বেসমেন্ট থেকে কিছু ধোয়ার কাপড় নিয়ে সে উপরের দিকে যেতে থাকে। সিঁড়িতে থাকা একটা পেরেক বস্তার সাথে আটকে সোজা হয়ে যায়। সেই ধারালো পেরেকটি ঠিক তার পায়ের নিচেই ছিল, যেটা সে খেয়াল করে না। এদিকে লি এবং মার্কাস মাছ ধরতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর লি মার্কাসকে একটা ঝর্ণার কাছে নিয়ে আসে আর তাকে বলে তুমি এখন কথা বলতে পারো, কারণ ঝর্ণার কারণে তোমার কণ্ঠস্বর লুকিয়ে যাবে। দানবরা তোমার কথার শব্দ শুনতে পারবে না। তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মার্কাস জিজ্ঞেস করে সে কি বোর মৃত্যুর জন্য রিগালকে দায়ী করে। লি জানায় বোর সাথে যা হয়েছে এতে কারোই দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। তবে মার্কাস জানায় রিগাল এখনো বোর মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে, তাই তোমার উচিত রিগালকে এটা বোঝানো সে যেন নিজেকে দোষারোপ না করে। এদিকে দেখা যায় এভেলিনও তার মৃত ছেলের স্মৃতিচারণ করতে ছবি বুকে জড়িয়ে কান্না করছে। হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয়, তার মানে তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সে দ্রুতই বেসমেন্টের দিকে যেতে থাকে। দানবের ভয়ে সিঁড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ধারালো পেরেকে তার পা গেঁথে যায়। প্রচন্ড ব্যথায় সে চিৎকার করে উঠল, কিন্তু তার মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। তবে ছেলের ফ্রেমটি হাতে থেকে পড়ে গিয়ে প্রচন্ড শব্দ হয়। সে কোনোভাবে পেরেক থেকে নিজের পা টেনে আলাদা করে। সেই সময় তার এত ব্যথা অনুভব হয় যে তার মুখের রং লাল হয়ে যায়। তবুও সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এমনকি সে নিজের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস পর্যন্ত বের করলো না, কারণ সে জানতো সে শব্দ করলে মৃত্যুকে আমন্ত্রণ জানানো হবে। সে প্রচন্ড কষ্ট সহ্য করে নিচে নেমে আসে। সেখানে থাকা একটা সুইচ অন করে, যার ফলে বাহিরে থাকা লাইটগুলো লাল রঙে জ্বলে ওঠে। এরপরে সে উপরের দিকে যেতে থাকে, কিন্তু সে এমন কিছু দেখে যার ফলে তার গলা থেকে নিঃশ্বাস বেরোচ্ছিল না। সে ভয়ঙ্কর দানব তার বাড়িতেও চলে এসেছে। তার হাত থেকে পড়ে যাওয়া ফ্রেমের শব্দতেই দানবটা এখানে চলে এসেছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এই জন্য বিপদের উপরে বিপদ। সে রীতিমতো কাঁপতে থাকে, দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। দানবটিও বাড়ির কোণে কোণে তাকে খুঁজছে। সে বেসমেন্টে একটা টাইমার খুঁজে পায়, তাই সে বুদ্ধি করে কয়েক সেকেন্ডে একটা টাইমার লাগিয়ে সেখানে সেট করে দেয় আর সে নিজে অন্যদিকে সরে যায়। ইতিমধ্যে সেই দানবটাও সেখানে নড়াচড়া টের পেয়ে যায় আর ধীরে ধীরে সেই জায়গায় এগোতে থাকে। এক পর্যায়ে দানবটি এভিলিনের খুব কাছাকাছি চলে আসে। একদিকে এভিলিনের প্রসব বেদনা চলছিল, দ্বিতীয়ত দানবের ভয়। তারপরও এভিলিন নিজেকে শক্ত রাখে, চুপচাপ সেখানে বসে থাকে। যখনই দানবটা তাকে ধরতেই যাবে ঠিক তখনই
টাইমারটা বেজে ওঠে। শব্দ শুনতে পেয়ে দানবটা দ্রুতই সেদিকে দৌড়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে এভিলিন দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু যখনই সে মূল দরজা থেকে বেরিয়ে আসবে সে দেখতে পায় বাহিরে আরেকটা দানব ঘোরাফেরা করছে। তাই সে চুপচাপ লুকিয়ে পড়ে। লি আর মার্কাস দূর থেকে বসে সব দেখছিল। লি এসব দেখে বুঝতে পারছিল না সে তার স্ত্রীকে কিভাবে বাঁচাবে। যদি সে এখন এভিলিনকে বাঁচাতে যায় তবে তাকে তো বাঁচাতে পারবেই না, সাথে নিজের জীবনও হারাতে হবে, কারণ দানবগুলো তো খুবই শক্তিশালী, তাদেরকে কোনোভাবেই হত্যা করা সম্ভব না। তাই সে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। মার্কাসকে সে বলে ফায়ার রকেটগুলো গুলি করতে। এরপরে মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে যায়। অন্যদিকে এভিলিন প্রচন্ড ব্যথায় দৌড়ে উপরতলায় যেতে থাকে। এখন সে আর সহ্য করতে পারছিল না, যে কোনো মুহূর্তে তার বাচ্চা ভূমিষ্ঠ হবে। ঠিক তখনই দানবটা কান্না শুনতে পেয়ে সেখানে চলে যায়। এখন এভিলিন বুঝতে পারে তাদের বেঁচে থাকা একদম অসম্ভব। একদম শেষ মুহূর্তে মার্কাস রকেটটি আকাশে ছুড়ে মারে, যার ফলে আকাশে প্রচন্ড শব্দ এবং আলো ছড়িয়ে পড়ে। এই শব্দ শুনে দানবটি এভিলিনকে সেখানে রেখে দ্রুতই শব্দের পিছনে দৌড়ে যায়। একই মুহূর্তে এভিলিন জোরে চিৎকার করে ওঠে, তবে সৌভাগ্যবশত তার চিৎকার বাজির শব্দের সাথে মিলিয়ে যায়। রিগেল দূর থেকে রকেটের আলো দেখতে পায়। সে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর লি বন্দুক নিয়ে বাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পায় সিঁড়িতে রক্তাক্ত পায়ের ছাপ। লি তা অনুসরণ করে বাথরুমে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় বাথরুমটি চারিদিকে রক্তে লাল হয়ে আছে। সে বুঝতে পারে এভিলিনও দানবের শিকার হয়ে গেছে। লি সেখানে বসে কান্না করতে থাকে। তখনই দেখা যায় কেউ একজন ঝর্ণার কাছে হাত রাখে। সেটা আর কেউ নয়, এভিলিন। এই কঠিন পরিস্থিতিতেও এভিলিন নিজেকে সামলে রেখে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। স্ত্রীকে জীবিত দেখে লি প্রচন্ড খুশি হয়, তবে বিপদ তো এখনো কাটেনি। বাচ্চা কান্না করলেই তো দানব আবারও চলে আসবে। তাই দেরি না করে এভিলিন আর বাচ্চাকে নিয়ে সে বেসমেন্টে চলে যায়, যেখানে শিশুর জন্য শব্দরোধক বাক্স রাখা ছিল। কিন্তু বেসমেন্টে পৌঁছানোর আগেই শিশুটি কান্না শুরু করে। কান্নার শব্দ শুনতে পেয়ে দানবটি আবারও সেদিকে দৌড়ে আসতে থাকে। তারা খুব দ্রুতই বেসমেন্টে ঢুকে যায় আর একটা মোটা দরজা দিয়ে ঢেকে দেয়। লি তাড়াতাড়ি করে শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয় আর তাকে বাক্সের ভিতর বন্ধ করে দেয়, যাতে তার কান্নার শব্দ বাইরে না আসে। এরপর তারা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। লি এভিলিনকে জানায় এই প্রাণীর দুর্বলতা জানতে পেরেছে। এখন খুব শীঘ্রই আমি তাদের জন্য একটা যন্ত্র তৈরি করতে যাচ্ছি, যার সাহায্যে এই প্রাণীগুলো আমাদের আর ক্ষতি করতে পারবে না। এরই মধ্যে রিগেলও বাড়ি ফিরে আসছিল। তখন সে মাঠের মাঝখানে একটা আলো জ্বলতে দেখে আর সেদিকে এগিয়ে যায়। তবে সে এটা বুঝতে পারে না দানবটা তার পিছু নিয়েছে। দানবটা তাকে ধরেই ফেলবে। ঠিক তখনই রিগেলের শ্রবণ যন্ত্র থেকে তীব্র এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে, যা দানবটা সহ্য করতে পারছিল না। এই তীক্ষ্ণ শব্দে দানবটি কাঁপতে শুরু করে, যেন এই শব্দ তার কানের ভিতরে সূচের মতো খোঁজাচ্ছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে সে, তাই খুব দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়। শব্দটি রিগেলের কানেও যন্ত্রণা সৃষ্টি করছিল। তবে দেখা যায় দানবটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে শব্দটাও বন্ধ হয়ে যায়। কিন্তু রিগেল এটা বুঝতেই পারে না তার যন্ত্র থেকে কেন এমন শব্দ হলো। সে বিষয়টাকে খুব একটা মনোযোগ না দিয়ে আলোর দিকে এগিয়ে যায়। এরপরে সে বুঝতে পারে আলোটা একটা টর্চ থেকে আসছিল। রিগেল টর্চ লাইটটা তুলতে গেলে হঠাৎ কেউ একজন তার হাতটা ধরে ফেলে। সে খুবই ভয় পেয়ে যায়। তবে পরক্ষণেই দেখা যায় এটা মার্কাস। মার্কাস এখানে লুকিয়েছিল। সে প্রচন্ড ভয়ে কাঁপছে রীতিমতো। মার্কাস তাকে জানায় সে ঝোপের আড়াল থেকে দেখেছে দানবটা তোমার ঠিক পিছনেই ছিল, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না কেন সেই দানবটা হঠাৎ করে তোমার কাছে আসার পর দৌড়ে পালিয়ে গেল। এই কথা শুনে রিগেলও প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে জানতোই না দানবটা তার পিছনে এসেছিল। অন্যদিকে এভেলিন তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে খুবই চিন্তিত। সে লিকে বলে আমার প্রচন্ড ভয় লাগছে। সেই দানবগুলো হয়তো আমার সন্তানদেরকে খেয়ে ফেলবে। তুমি দ্রুত আমার সন্তানকে খুঁজে বের করো। এরপর লি তার স্ত্রীকে সেখানে রেখে বাইরে বেরিয়ে আসে। এরপর তার ঘরে থাকা দানবটিকে সে খুঁজতে শুরু করে, কিন্তু সে দানবটা কোথাও নেই। তবে দানবটা যাওয়ার আগে পুরো ঘর ধ্বংস করে দিয়ে গেছে। এই কারণে সেখানে থাকা পানির লাইনও ভেঙে গেছে। এই কারণে পানি বেসমেন্টে ঢুকে যাচ্ছিল, যা লি দেখতে পায়নি। সে বাচ্চাদেরকে খুঁজতে মাঠের দিকে রওনা হয়। এদিকে মার্কাস আর রিগেলকে দেখা যায় শস্য সংগ্রহ টাঙ্কিতে তারা লুকিয়ে আছে। সেখানে তারা আগুন ধরিয়ে রেখেছিল, যাতে করে তার বাবা তাদেরকে খুঁজে পায়। তবে লি আগুন দেখতে পায়নি। সে তার বাচ্চাদেরকে এখানে ওখানে খুঁজতে থাকে। এদিকে পানির শব্দে এভিলিনের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় পুরো বেসমেন্ট পানিতে ভেসে গেছে। ঝর্ণার মতো উপর থেকে পানি গড়িয়ে পড়ছে। তখন এভিলিনের চোখ যায় তার সন্তান রাখা বাক্সের উপর। সে বাক্সটি খোলা ছিল, কিন্তু সেখান থেকে বাচ্চার কোনো শব্দ আসছিল না। সে ভয় পেয়ে যায়, হয়তো তার বাচ্চাটা আর বেঁচে নেই। সে তাড়াতাড়ি করে বাক্সের কাছে যেতে থাকে। তবে হঠাৎই সামনে একটা দানব দেখতে পায়। সেই দানবটাকে দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়। সেভাবে হয়তো দানবটি তার
বাচ্চাকে খেয়ে ফেলেছে। সে তো বাক্সের ভিতরটা দেখতে পাচ্ছিল না, বাক্সটা তার থেকে অনেকটাই দূরে। অনেকটা সাহস করে সে বাক্সের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর দানবটাও পানিতে ডুব দেয়। এভেলিন যখন বাক্সের কাছে পৌঁছায় সে দেখতে পায় বাচ্চাটা নিরাপদে আছে। বাচ্চাটা এখনো ঘুমাচ্ছিল। সৌভাগ্যবশত সে কোনো শব্দ করেনি, তাই তার জীবন বেঁচে গেছে। সেই বাচ্চাটাকে নিয়ে এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল। যদি বাচ্চাটা জেগে যায় আর একটু শব্দ হয় তাহলে তাদের দুজনেই নিশ্চিত মৃত্যু। অন্যদিকে রিগেল আর মার্কাস তার বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। রিগেল ভাবতে থাকে তার বাবা হয়তো তাকে আর উদ্ধার করতে আসবে না, এই জন্য সে একাই বাড়ির দিকে যেতে যাচ্ছিল। কিন্তু মার্কাস তার বাবার উপর পূর্ণ বিশ্বাস ছিল, তাই সে রিগেলকে থামানোর চেষ্টা করে। কিন্তু যখনই সে তার বোনকে থামানোর জন্য এগিয়ে যায় তখন সে পা পিছলে টাঙ্কির ভেতর পড়ে যায়। পড়ে যাওয়ার সময় সে জোরে চিৎকার করে ওঠে, যা সেই দানবটাও শুনতে পায়, যেটা এভেলিনকে ঘরে খুঁজছিল। যার ফলে সে দ্রুতই আওয়াজের দিকে দৌড়াতে শুরু করে। এভেলিন আর তার বাচ্চা বেঁচে গেলেও এবার মার্কাসের জীবন ঝুঁকিতে পড়ে যায়। শস্যভর্তি টাঙ্কিটা অনেকটাই চোরাবালির মতো কাজ করছিল। সে যত বেশি বেরোনোর চেষ্টা করছিল ততই ভিতরে ঢুকে যাচ্ছে। রিগাল তো তার কিছুই বুঝতে পারেনি। হঠাৎ সে দেখতে পারে মার্কাস সেখানে নেই। এরপরে রিগাল টাঙ্কির দরজা ভেঙে ভিতরে ফেলে দেয় আর সেখানে নিজেও ঝাঁপ দেয়। মার্কাস শস্যের মধ্যে প্রায় ঢুকেই গিয়েছিল। ঠিক তখনই রিগাল তাকে টেনে বের করে আর দুজনেই দরজার উপরে উঠে বসে নিজেদের প্রাণ বাঁচায়। কিন্তু দানবটা তাদের দুজনের নড়াচড়া শুনতে পেয়েছিল, তাই সে দানবটা দৌড়ে মাঠের মাঝখান দিয়ে দ্রুতই টাঙ্কির দিকে যেতে থাকে। এটা আবার লি দেখতে পায় আর সে বুঝতে পারে তার দুই সন্তান টাঙ্কির আশেপাশে আছে। পর মুহূর্তেই দেখা যায় দানবটাও টাঙ্কির ভেতরে ঝাঁপিয়ে পড়েছে, যা দেখে বাচ্চা দুটি খুবই ভয় পেয়ে যায়। যখনই তাদের হত্যা করতে এগিয়ে যাবে ঠিক তখনই রিগেলের শ্রবণ যন্ত্র থেকে আবারও সে তীব্র শব্দ বেরিয়ে আসতে থাকে। এই শব্দতে দানবটা খুবই ছটফট করছিল, তাই তাদেরকে হত্যা না করে সেখান থেকে পালিয়ে যায়। একটুর জন্য তারা আবারও বেঁচে যায়। এরপর তারা টাঙ্কির ভেতর থেকে বেরিয়ে আসে। লিও তাদের খুঁজতেই সেখানে চলে এসেছে। তার দুই সন্তানকে নিরাপদে পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। এভেলিনও সিসিটিভিতে সবকিছু দেখছিল। লি বুঝতে পারে দানবটি এখনো আশেপাশেই রয়েছে, তাই সে বাচ্চাদেরকে গাড়ির দিকে পাঠিয়ে দেয়। নিজে একটা কুড়াল হাতে নিয়ে চারিদিকে তাকিয়ে থাকে, কিন্তু দানবটা তার ঠিক উপরেই ছিল। লি পিছনে ফিরে তাকাতেই দানবটা তার উপরে আক্রমণ করে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মার্কাস আবার তাকে ডাকতে শুরু করে। মার্কাসের শব্দ শুনে দানবটি তাদের উপস্থিতি সম্পর্কে জেনে যায়। এরপর দানবটা তাদের দিকে এগিয়ে যেতে থাকে। দানবটা কাছে আসাতে রিগেলের যন্ত্র থেকে আবারও শব্দ বেরোতে থাকে। সেই শব্দতে রিগেলও খুবই বিরক্ত ছিল, তাই সে যন্ত্রটা বন্ধ করে দেয়। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। যন্ত্রের শব্দটা যে দানবেরও দুর্বলতা ছিল এটা তো সে জানতো না। রিগেল যন্ত্রটা বন্ধ করে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে। পরের মুহূর্তে দানবটি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের উপরে পৌঁছানোর চেষ্টা করছিল। এরই মধ্যে লি জ্ঞান ফিরে পায়। তার সন্তানদের এমন বিপদের মুখে দেখে সে বুঝতে পারে দানবের সাথে লড়াই করে সে কিছুতেই পেরে উঠবে না। তাই এখন সে কেবলমাত্র একটা উপায় দেখতে পায়। সে ইশারার মাধ্যমে রিগেলকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। বইয়ের মৃত্যুর জন্য আমি কখনোই তোমাকে দায়ী করিনি। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। এরপরে সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এই শব্দ শুনে দানব লিয়ের দিকে ছুটে আসে এবং এক থাবায় তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। রিগেল চোখের সামনে বাবার এমন মৃত্যু দেখে খুবই কষ্ট পায়। সে আগে ভাবতো তার বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। তবে এখন তো তার বাবা আর বেঁচে নেই। লির হত্যা করে দানবটি সেখান থেকে চলে যায়। সিসিটিভির মাধ্যমে এভেলিনও সবকিছু দেখতে পায়। এরপরে রিগেল গাড়ি স্টার্ট দিয়ে ভাইকে নিয়ে বাড়িতে চলে আসে। এভেলিন বাচ্চাদেরকে নিরাপদে দেখে বুকে জড়িয়ে নেয়, তবে স্বামীকে হারানোর কষ্টে সেও ব্যথিত ছিল। এরপরে দেখা যায় একটা দানব তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তারা দ্রুতই ঘরের ভিতরে ঢুকে যায়। যখন মার্কাসের রিগেল তার ছোট ভাইয়ের দেখাশোনা করছিল, রিগেল দেখতে পায় তার বাবা তার জন্য কত কষ্ট করেছে। এখন সে তার বাবাকে প্রচন্ড মিস করতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় দানবটি তাদের বাড়িতে প্রবেশ করেছে। এভেলিন খুব রাগে দুঃখে বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়েছিল, তবে সে এটা খুব ভালো করেই জানতো বন্দুকের গুলিতে সে দানবের কিছুই করতে পারবে না। দানবটিও এবার তার দিকে এগিয়ে আসছিল। সে নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছে। যখনই দানবটা তাকে মেরে ফেলতে যাবে ঠিক তখনই রিগেলের কানে আবারও ব্যথা শুরু হয়। এবার রিগেলও এটা লক্ষ্য করে। তার ব্যথার সাথে দানবটাও ছটফট করছিল। অর্থাৎ রিগেল যতটা কষ্ট পাচ্ছিল তার অপর পাশে দানবটা তার চেয়েও কয়েক গুণ বেশি কষ্ট পাচ্ছিল। এবার সে বুঝতে পারে তার বাবার তৈরি মেশিনটার সাথে দানবের কোনো রকম সম্পর্ক আছে। এরপরে রিগেল তার বাবার গবেষণার দিকে আকৃষ্ট হয়। সে বুঝতে পারে তার মেশিন থেকে আসা তীব্র শব্দটাই দানবদের দুর্বলতা। যখনই দানবগুলো তার কাছে আসে এই শব্দের কারণে তারা পালিয়ে যায়। তাই সে তার কানের যন্ত্রটার পাওয়ার বাড়িয়ে দেয়,
যার ফলে উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ বেরোতে থাকে। দানবটা ব্যথায় ছটফট করতে শুরু করে। তবে এত পাওয়ার বাড়ানোর কারণে রিগেলের কানেও প্রচন্ড ব্যথা হচ্ছিল, তাই সে বুদ্ধি করে যন্ত্রটি মাইক্রোফোনের সাথে সংযুক্ত করে দেয়। এর ফলে উচ্চ ফ্রিকোয়েন্সি তরঙ্গের মাত্রা আরো বেড়ে যায়। দানবটা প্রচন্ড কষ্টে ছটফট করছিল এবং এক পর্যায়ে তার মাথার খুলি ফুলের মতো খুলতে শুরু করে, যে কারণে এবার তার ভিতরে থাকা মুখটিও দেখা যায়। যা দেখার সাথে সাথে এভলিন তার মুখের ভিতরে গুলি করে দেয়, ফলে তার মাথার খুলি বেলুনের মতো ফেটে যায়। ফাইনালি তারা এই প্রথম একটা দানব মারতে সক্ষম হয়। তবে বিপদ তো এখনো শেষ হয়নি। গুলির শব্দ শুনে এলাকায় থাকা সবগুলো দানব তাদের দিকে ছুটে আসতে শুরু করে। তবে এখন তারাও প্রস্তুত। এবার রিগেল মাইক্রোফোনের ভলিউম ফুল করে দেয়। এভেলিনও সেই দানবদের হত্যা করার জন্য প্রস্তুতি নেয়। এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়।